প্যাসিভ ভয়েস, যারা টেন্স শিখছেন কিন্তু প্যাসিভ শিখেন নাই তাদের জন্য আসলে ইংলিশ না। প্যাসিভ না শিখে ইংলিশ কোনোদিন হয় না। ইংরেজির প্রায় 70% স্থান জুড়ে আছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসকে কিভাবে স্টাডি করতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে এই প্যাসিভ ভয়েসের ভয়টাকে দূর করতে হবে, আজকের ক্লাসে আমরা এই সকল ব্যাপারে জানবো এবং শিখবো। ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ ইংলিশ কোর্স, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলেন দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করি। ওকে, অলরেডি ক্লাসটাকে আমি রেকর্ড দিয়েছি বন্ধুরা। যদি ক্লাসের রেকর্ড ভালো হয় বা আপনার সংক্ষিপ্ত হয় তাহলে ইনশাল্লাহ আমরা এটা ইউটিউব চ্যানেলেও পাবলিকলি পাবলিশ করে দেবো, যাতে যারা টাকা পয়সার কারণে শিখতে পারে না তারাও এখান থেকে শিখতে পারে। ওকে, তাহলে চলেন প্রথমত আমরা একটু জানি যে প্যাসিভ ভয়েসকে কিভাবে স্টাডি করতে হবে। প্রথমত প্যাসিভ ভয়েসের একটা বেসিক রুলস আছে, সেটা একটু জানা নেই। প্যাসিভ ভয়েসের বেসিক রুলস হলো আপনাকে প্রথমে একটা বি ভার্ব দিতে হবে এবং তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনাকে টু বি ভার্ব কারা এই জিনিসটাকে আপনার জানতে হবে এবং এই টু বি ভার্বকে ব্যবহার করার পরে আপনি যখন বাক্যে একটা ভার্ব এনে ভার্বের V3 ফর্ম দেবেন বা পাস্ট পার্টিসিপল ফর্ম দেবেন, তখন ওই বাক্যটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস শিখতে হলে প্রথমত আমাদের জানতে হবে বি ভার্ব কারা, তাই না? তো বি ভার্ব গুলাকে একটু জি। দেখে নিই। বি ভার্ব হলো গিয়ে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই 8টা ওয়ার্ড হলো বি ভার্ব। ওকে, তাহলে এটা মাথায় রাখতে হবে। এখন এদের মধ্য থেকে প্রেজেন্ট টেন্সে হয় এম, ইজ, আর, পাস্ট টেন্সে হয় ওয়াজ এবং ওয়ার, বিটাকে আমরা ফিউচার টেন্সে ব্যবহার করি, বাকিগুলোকে সকল টেন্সেই ব্যবহার করি। ওকে, এখন প্যাসিভ ভয়েস চর্চার জন্য আমি প্রথমে একটা কৌশল দেখাই যে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসকে খুব ইজিলি অ্যান্ড স্মুথলি প্র্যাকটিস করতে পারি। ওকে, আমরা প্রথমত একটা বক্স নিব, টেবিল নিব, যেখানে আমরা প্রথম সিরিয়ালে কিছু নাউনের লিস্ট লিখবো। যেমন রাইস, দা রুম, রুমটি, আ লেটার মানে একটা চিঠি, আ বুক মানে একটা বই। ওকে, এখন রাইসের সাথে যায় এমন একটা ভার্ব লিখবো আমরা। রাইসের সাথে যায় এমন একটা ভার্ব হইতে পারে কুক। কুক মানে কি? রান্না করা। কুক মানে কি? রান্না করা। রান্না করা। ক্লিন মানে কি করা? রুমের সাথে যায় ক্লিনটাকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করা। রাইট মানে লেখা হয় এবং রিড মানে পড়া হয়। ওকে, কিন্তু আমরা তো জানি প্যাসিভ ভয়েসে এদের V3 ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে আপনাকে আপাতত এইটার যে V3 ফর্ম আছে সেটাও জানতে হবে বা সেটাও এখানে লিখে রাখতে হবে। কুক থেকে কি হবে? কুক থেকে হবে কুক। কুকড। কুক। ক্লিন থেকে কি হবে? ক্লিন থেকে হবে ক্লিন। ক্লিনড। অ্যানিড, ক্লিনড। আচ্ছা, রাইট থেকে তাহলে কি হবে? রাইট থেকে হবে রিটেন। রিটার্ন। হ্যাঁ, তারপরে আমরা রিড থেকে কি লিখবো? রেড লিখবো। কি লিখবো? রেড। রেড লিখবো। রেড। ওকে, এখন আমরা প্রথমত সাবজেক্ট হিসেবে একটা এখান থেকে নিচ্ছি না, আমরা অন্য আরেকটা সাবজেক্ট নিচ্ছি, অ্যান ইমেইল। অ্যান ইমেইল যেই কথা, আলে এটার একই কথা, একটা ইমেলের কথা বললাম। এখন এই অ্যান ইমেইল হচ্ছে কি একটা সাবজেক্ট ওয়ার্ড, তাই না? এটা একটা কি? এটা হচ্ছে কি একটা সাবজেক্ট ওয়ার্ড। সাবজেক্ট। এটার সাথে এখন আমরা প্রেজেন্ট টেন্সে টেন্স গঠন করব বা প্যাসিভ গঠন করব। তো অ্যান ইমেইল একটা সিঙ্গুলার সাবজেক্ট, আমাকে অ্যাম, ইজ আর এই প্রেজেন্ট টেন্স এই তিনটার মধ্যে থেকে কাকে দিতে হবে? ইজকে ইসকে। দিতে হবে। তাহলে দিলাম ইজ। এখন আমরা প্যাসিভ ভয়েসের নিয়ম জানি, টু বি ভার্ব দেওয়ার পরে যেই ভার্বটা আমরা দিব সেটা তিন ভার্বের নাম্বার তিন ফর্মে নম্বর লিখতে ফর্ম। হবে। তাহলে আমরা ইমেলটাকে কি করি? সাধারণত সেন্ড করি, তাই না? তাহলে আমরা যদি বলি অ্যাসি অ্যান্ড ডি সেন্ড, তার মানে পাঠাই, এটা হলো প্রেজেন্ট টেন্স, কিন্তু এটার V3 ফর্ম হলো অ্যাসি অ্যান্টি সেন্ট। SENT, ঠিক আছে? তাহলে আমরা এই ভার্বের কি V3 ফর্ম লিখছি? জি। লিখছি। তারপর এটার আগে কি টু বি ভার্ব দিছি? টু বি ভার্ব দিছি। দিচ্ছি। তাহলে আমরা প্যাসিভের নিয়ম হয়ে গেছে। এখন প্যাসিভের নিয়মের আরো একটা ব্যাপার জানতে হবে, যখন সাবজেক্টের ঘরে যে থাকবে সেটা কে বিশিষ্ট হয়ে যাবে। তাহলে অ্যান ইমেল কিন্তু নিজে নিজে কখনো সেন্ড হবে না, তাকে পাঠাইতে হবে। তাহলে এভাবে পড়তে হবে, একটা ইমেলকে ইজ সেন্ট, সেন্ড করা হয়। একটা ইমেলকে কি করা হয়? সেন্ড সেন্ড করা হয়। করা হয় বা পাঠানো পাঠানো হয়। হয়। বর্তমান কালে হয়েছে এটা। বর্তমান কালে কেন হয়েছে বলেন তো? কারণ এটা এখানে প্রেজেন্ট ইজ টেন্স। আছে এই জন্য। হ্যাঁ, ভেরি গুড। আমি আচ্ছা, বাকি অংশটা একটু পড়ি যে বাকি অংশটা কি স্যার? বাকি অংশটা হইল কি বাক্যের এক্সট্রা অংশ। আচ্ছা, দিকে বোঝাইতে টু হবে, মানে কোনো দিকে যদি সেটা মুভমেন্ট থাকে, যেমন টু দা অফিস মানে অফিসের দিকে একটা ইমেল পাঠানো হয়। অফিসের দিকে। তাহলে অ্যান ইমেল ইজ সেন্ট টু দা অফিস, একটা অফিস। ইমেল অফিসের দিকে পাঠানো হয়। হয়ে গেছে না ব্যাপারটা? এখন এই বাক্যটাকে আমি যদি অ্যাক্টিভ ভয়েসে লিখতাম বন্ধুরা, তাহলে বাক্যটাকে আমি এইভাবে লিখতাম যে ধরেন আমি একটা ইমেল পাঠাইতেছি। কে পাঠাইতেছে একটা ইমেল? আমি পাঠাইতেছি। তাহলে সাইদুর স্যার, হ্যাঁ সাইদুর লিখলাম। সাইদুর, আমি একটা ইমেল সেন্ড করব, তাই না? তখন আমি লিখবো সাইদুর সেন্ডস, সেন্ডস লিখবো, সেন্ডস অ্যান ইমেল, ইমেল। অ্যান ইমেল টু দা অফিস, টু অফিস। দা অফিস, ও অফিস। ডাবল এফ আই সি। এখন এই দুইটা বাক্যের মধ্যে একটু তফাৎ দেখেন।
এই বাক্যটাতে বললাম একটা ইমেলকে পাঠানো হয়, কে পাঠাইতেছে আমরা এটা জানি না, বাই যুক্ত করে এটা দিলেও দিলেন, না দিলেও নাই, নো প্রবলেম। কিন্তু পরের বাক্যতে আমি এটা স্পষ্ট বুঝতেছি, ইমেলটা যে আমি পাঠাইছি সাইদুরের সাথে সেন্ড হয়, মানে ভার্বের সাথে জি অ্যাস বা ইএস দিতে হয়, তাহলে সাইদুর সেন্ডস অ্যান ইমেল টু দ্য অফিস। সাইদুর একটা অফিসে একটা ইমেল সেন্ড করে, প্রেজেন্ট টেন্স, ইনডেফিনাইট টেন্স, বুঝাইতে পারছি ব্যাপারটা? জি স্যার। জি। আচ্ছা, এখন অনেকে বলবেন স্যার ইজ গেল কই? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইজ লাগে না, একটা ভার্ব থাকলেই হয়। যেমন আমরা বলি না আই ইট রাইস, এরকম ভাবে। ওকে, তাহলে এই জন্য আমরা এটা দেই নাই, এই টেন্সটারই প্যাসিভ হলো এইটা। তাহলে দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় বাক্যে আমি বুঝতেছি সাইদুর কাজ করতেছে, কিন্তু জি প্রথম স্যার, বাক্যে আমি জানি না কে কাজ করতেছে, এই জন্য এখানে সাবজেক্ট উল্লেখ নাই স্যার। সাবজেক্ট দরকারও নাই। ঠিক আছে, এখানে আমার এটা জানা দরকার যে ইমেলটা যে পাঠানো হয়েছে, অর্থাৎ কাজটা প্রায়োরিটি পাইতেছে, ঠিক কিনা? কাজটা জি স্যার। গুরুত্ব পাচ্ছে, কিন্তু দ্বিতীয় বাক্যে কে পাঠাইছে সেটা গুরুত্ব পাচ্ছে। ওকে, জি বুঝাইতে পারছি? এই হলো গিয়ে পার্থক্য। এতটুকু বুঝতে পারলে এনাফ। এখন কথা হইলো এখানে আর হবে কখন স্যার? আর হবে যদি ইমেল না হয়ে ইমেইলস হয়ে যেত, এন ইমেল না হয়ে সাম ইমেইলস হইতো, কিছু ইমেইল। জি স্যার। তখন আমরা কি বলতাম? তখন আমরা এখানে আর ইমেলের সাথে এস দিয়ে আর দিতাম, বসে। এখানে আর হয়ে যেত। ওকে, আই থাকলে জি স্যার। এম হইতো। এখন আমরা এই বাক্যটা যদি সবাই বুঝতে পারি তাহলে বলেন, যদি আমি ভাত রান্না করি তাহলে কি হবে? রাইস ইজ কুকিং। কুকড। কুকড, কুকড, রাইস ইজ কুকড, ভাত রান্না করা হয়। রুমটাকে পরিষ্কার করা হয় একই রকম ভাবে, দ্য The রুম room দ্য is রুম ইজ ক্লিন। ক্লিন। cleaned. ভেরি ক্লিন। গুড। একটা চিঠি লেখা হয়, তাহলে আ লেটার ইজ A A letter is রিটেন। is written. written. রিটেন, একটা বই পড়া হয়, আ বুক A ইজ book ইজ read. রিড। দেখছেন একই রকম ভাবে হয়েছে না? হয়েছে? জি হয়েছে। এখন এই জি প্রথম বাক্যটা রাইস ইজ কুকড না লিখে আমি যদি বলতে চাই কে ভাত রান্না করে, ধরেন আপনি, আপনার মা ভাত রান্না করে, তাহলে মাই মাদার কুকস রাইস, মাই mother মাদার কুকস রাইস, আমার মা cooks ভাত rice. রান্না করে, তখন কাজটা হয়ে যেত কার দ্বারা? দ্য রুম ক্লিনড। এটা না Mindset. বলে আমি যদি বলতাম যে রুমটাকে পরিষ্কার করা হয়, তাহলে আই ক্লিন দ্য রুম, বা আই মাই মাদার ক্লিনস দ্য রুম, এভাবে হইতো। বুঝতে পারছি ব্যাপার সবাই? জি ওকে, এখন জি আমরা তাহলে এটা বুঝতে পারলে আবারও বলে দিই, রাইস ইজ কুকড, ভাত রান্না করা হয়, দ্য রুম ইজ ক্লিনড, রুম পরিষ্কার করা হয়, তারপরে হলো আ লেটার ইজ রিটেন, একটা চিঠি লেখা হয়, আ বুক ইজ রেড, একটা বই পড়া হয়। সবই বর্তমান কাল বললাম। ওকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, জি এবার স্যার। পরবর্তী সেকেন্ড বাক্যটা দেখি, দেখেন সবই ঠিক আছে। আমরা এখানে জাস্ট ইজের সাথে লিখছি নট। যখনই ইজের সাথে নট লিখছি তখন এখানে এই কাজটা করা হয় না। তাহলে অ্যান ইমেল ইজন্ট সেন্ট টু দ্য অফিস, একটা ইমেল অফিসে পাঠানো হয় না। ঠিক আছে, হয় একটা জি ইমেল অফিসে পাঠানো হয় না। ওকে, যখন আমরা জি লিখলাম অ্যান ইমেল ওয়াজ সেন্ট টু দ্য অফিস, ওয়াজ আর সেন্টের দিকে তাকান, আমরা ইজের পরিবর্তে এখানে কি লিখছি? ইজের পরিবর্তে এখানে লিখছি ওয়াজ। ওয়াজ, তাহলে was পাস্ট। তাহলে একটা ইমেল পাঠানো হয়েছিল হয়ে যাবে, কি হয়ে যাবে? একটা ইমেল পাঠানো হয়েছিল। যদি বলি অ্যান ইমেল ওয়াজন্ট সেন্ট, ইনডেফিনিট। একটা ইমেল পাঠানো হয়নি। উইল হয়নি বি সেন্ট বললে কি হবে? একটা ইমেল পাঠানো পাঠানো হবে। পাঠানো হবে। হবে ওন্ট বি সেন্ট বললে কি হবে? একটা ইমেল পাঠানো হবে না। পাঠানো হবে তাহলে না। আমরা সকল টেন্সের জন্য, সকল টেন্সের জন্য, আমরা সকল টেন্সের জন্য, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইটের জন্য আমরা কি এই যে ছয়টা বাক্যের মাধ্যমে এটা প্রকাশ করতে পেরেছি? এই ছয়টা বাক্যের মাধ্যমে জি পারছি এটা জি প্রকাশ স্যার। করতে, বন্ধুরা? পারছি না? জি। জি পারছি। এখন আমরা সেম কাজটাকে রাইস দিয়ে করব। রাইস ইজ কুকড, ভাত রান্না করা হয়। রাইস ইজন্ট কুক, ভাত রান্না করা হয় না। রাইস হয় ওয়াজ না কুক, ভাত রান্না করা রাইস was হয়েছিল। cooked পাঠানো হবে রাইস ওয়াজন্ট কুক, ভাত রান্না করা হয়নি। রাইস উইল হয়নি। বি কুকড, ভাত রান্না করা হবে। রাইস ওন্ট হবে বি কুকড, ভাত রান্না করা হবে না। ওরা হবে না। বলেন রুমটা পরিষ্কার করা হয়, the room দ্য is রুম ইজ clean ক্লিন। ক্লিন, রুমটাকে রুমটা পরিষ্কার করা পরিষ্কার হয় করা না। হয়। হ্যাঁ, দ্য রুম ইজন্ট the দ্য room রুম ইজ is ক্লিন। নট not ক্লিন। আমি cleaned বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। রুমটাকে পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ দ্য ক্লিন। রুম ইজ the ক্লিন। room is clean আমার সাথে বলেন, রুমটা পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ ক্লিন। দ্য the রুম ইজ room is ক্লিন। the room is clean ইজ ক্লিন, রুমটা পরিষ্কার করা হয় না, দ্য রুম ইজন্ট ক্লিন। is the not room clean is দ্য not রুম clean ইজন্ট ক্লিন। হ্যাঁ, আচ্ছা, তারপরে রুমটা পরিষ্কার করা হয়েছিল, দ্য রুম ওয়াজ ক্লিনড। the room দ্য was রুম cleaned ওয়াজ ক্লিন। দ্য রুম ওয়াজন্ট ক্লিনড। দ্য the রুম room ওয়াজন্ট ক্লিন। wasn't cleaned দ্য রুম রুমটা উইল বি পরিষ্কার ক্লিন, করা হ্যাঁ, হয়নি দ্য রুম উইল বি ক্লিনড। দ্য রুম উইল বি the ক্লিনড। room will be cleaned দ্য রুম ওন্ট বি ক্লিনড।
The room won't be room cleaned. won't ও be এখন clean. চর্চাটা কেমনে করবেন আমি আরেকবার এ লেটার দিয়ে দেখাই দিই, ভালো করে দেখেন। এই যে এখানে হলুদ অংশগুলোর দিকে খেয়াল করবেন। যদি বলি একটা চিঠি লেখা হয় আ লেটার ইজ রিটেন, একটা চিঠি লেখা হয় না এ লেটার ইজন্ট রিটেন। একটা চিঠি লেখা হয়েছিল এ লেটার ওয়াজ রিটেন, একটা চিঠি লেখা হয়নি এ লেটার ওয়াজন্ট রিটেন। একটা চিঠি লেখা হবে এ লেটার উইল বি রিটেন, একটা চিঠি লেখা হবে না এ লেটার ওন্ট বি রিটেন। একটা বই পড়া হয় আ বুক ইজ রেড, একটা বই পড়া হয় না আ বুক ইজন্ট রেড। একটা বই পড়া হয়েছিল আ বুক ওয়াজ রেড, একটা বই পড়া হয়নি আ বুক ওয়াজন্ট রেড। একটা বই পড়া হবে আ বুক উইল বি রেড, একটা বই পড়া হবে না আ বুক ওন্ট বি রেড। আন্ডারস্ট্যান্ড? এভাবে বারবার যখন বলবেন Understand? তখন এই মাথার মধ্যে যে ক্লুই আছে মানে মানে গিরগিটিগুলো আছে যেগুলো আমাদেরকে সমস্যা করে ইংলিশ শেখার ক্ষেত্রে, এগুলো ভাই দৌড়ে পালাবে, আপনার সাথে ওরা আর থাকতে চাইবে না। তারা বলবে যে আমি এখন দৌড়ে পালাই ভাই, আমার এখানে থাকার দরকার নেই, ও তো সব পারে। ওকে, তো বাকি যে অংশগুলো আছে সেগুলো কি ভাই, সেগুলো হইলো গিয়ে অন্যান্য যে টেন্সগুলো আছে সেগুলা। অন্যান্য টেন্স যেমন আমরা যখন হ্যাজ বিন সেন্ট বলবো এটা পারফেক্ট টেন্স। অ্যান ইমেল হ্যাজ বিন Perfect. সেন্ট মানে একটা ইমেল পাঠানো হয়েছে। এটা কি হবে অর্থটা, একটা ইমেল পাঠানো হয়েছে। হয়েছে। অ্যান ইমেল হ্যাজেন্ট বিন সেন্ট একটা ইমেল পাঠানো হয়নি। অ্যান ইমেল হয়নি। ইজ বিং সেন্ট একটা ইমেল পাঠানো হচ্ছে কন্টিনিউয়াস। হচ্ছে। অ্যান ইমেল ইজ বিং সেন্ট একটা ইমেল পাঠানো হচ্ছে না, এটা কন্টিনিউয়াস হচ্ছে নেগেটিভ। না। এভাবে আমরা যদি বলি অ্যান ইমেল ওয়াজ বিং সেন্ট একটা ইমেল পাঠানো হচ্ছিল, অ্যান ইমেল ওয়াজন্ট বিন সেন্ট একটা ইমেল পাঠানো হচ্ছিল না। অ্যান ইমেল হ্যাড বিন সেন্ট একটা ইমেল পাঠানো হয়েছিল, অ্যান ইমেল হ্যাডেন্ট বিন সেন্ট একটা ইমেল পাঠানো হয়নি। অর্থাৎ আপনার যদি টেন্সের স্ট্রাকচার মনে থাকে বাকিগুলোও পারবেন। আমার কথা হলো সবগুলো একবারে না পারলে তিনটা তিনটা করে শেখেন। প্রথমে আপনি ইনডেফিনিট শেখেন, তারপরে কন্টিনিউয়াস গুলা শিখেন। কন্টিনিউয়াস কোনটা, এই যে ইজ বিং এর জায়গায় পরের বার কি হবে, পরের বার আমরা জাস্ট কি লিখবো, পরের বার লিখবো আর বিং, কি লিখবো, এই ইজের জায়গায় কি আর হবে, এ আর ই আর না দিন। সরি ওয়ার বিং হবে। কি হবে, ওয়ার ওয়ার বিং। আর এখানে কি হবে, ওয়ার বিং ওয়ারান্ট বিং। ওকে, ফিউচারে তাহলে কি হবে, ফিউচারে হবে এখানে আমরা দিব উইল বি বিং, উইল বি বিং। আর এখানে হবে উইল নট বি বিং, উইল নট দিব, কি দিব, উইল নট বি বিং। ওকে, এই সবগুলার কন্টিনিউয়াস হয়ে গেছে। তো পারফেক্ট যদি না পারেন, পারফেক্টটাকে প্রথমে এটা শিখেন, আগে কন্টিনিউয়াসটাকে শেখা শেষ করেন। শেখা শেষ হইলে আপনি কি করবেন, এই যে এটা ধরেন যে কন্টিনিউয়াস সিরিয়াল আসলো, আমরা পারফেক্ট যখন লিখবো এভাবে লিখলাম, এভাবে লিখলাম, দেখেন আমি পারফেক্টটা করে দিচ্ছি। এই হ্যাডস এর জায়গায় হবে এখানে হ্যাড, এই হ্যাজের জায়গায় এখানে হবে হ্যাড। পরের বার কি হবে, পরের বার হবে আমরা এখানে লিখবো উইল, এই যেখানে আছে উইল, উইল হ্যাভ বিন লিখবো, এখানে কি লিখবো, উইল হ্যাভ বিন। আর এখানে ওন্ট হ্যাভ বিন লিখবো, উইল নট হ্যাভ বিন। ঠিক আছে, উইল বা ওন্ট, WONT দিলেও হবে, ওন্ট হ্যাভ বিন, হ্যাঁ ওন্ট হ্যাভ বিন, এভাবে। অর্থাৎ আপনি তিনটা তিনটা করে শিখলেও ভাই আমার কোনো আপত্তি নাই, আপনি পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় থাকবে তো ভাই, থাকবে না? একটু কমপ্লিকেটেড ইনশাল্লাহ। হয়তো বা অনেকের কাছে মনে হইতে পারে যে স্যার আমার কাছে একটু 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 কমপ্লিকেটেড লাগতেছে, তখন আমি আপনাকে বলবো ভাই কমপ্লিকেটেড কিছু নাই, সবই সহজ, সবই ইজি, যদি আপনি একটু ইজিলি ভাবেন বিষয়টাকে। আর যদি বিষয়টাকে ইজিলি না ভাবতে পারেন তাহলে কঠিন। অর্থাৎ সবকিছু ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে বিষয়টাকে ভাবতেছেন। ওকে, আন্ডারস্ট্যান্ড? মনে থাকবে? হ্যাঁ সবার আন্ডারস্ট্যান্ড। Yes. 10। এখানে 9 10 সিরিয়াল কি ব্রেক হয়ে গেল, 4 5 6, 6 এর পরে তো 7 হওয়ার কথা রে ভাই, হয়। তারপরে তো 7 তাহলে যে হওয়ার কথা 7 তাই না? কপি করে নিয়ে গেছিলেন। আচ্ছা যাই হোক, এটা ওই যে 7 আমরা এখানে করে নিয়ে ভাঙা ভাঙাই গেছিলেন। করছি যে, এই জন্য এখানে হয়তো বা হুম। রুলসটা এটা ভেঙে গেছে। 7-এর পরে কি হবে, 8 হবে, তারপরে 9 হবে, সিরিয়াল ইজ ডাজন্ট ম্যাটার। ওকে, 8-এর পরে কি হবে, 9 হবে, তারপরে 10 হবে, তারপরে 11 হবে, এইভাবে ওই সিরিয়াল আমরা 7 করে চলে নিব। ঠিক আছে, আমরা এইভাবে কি করে নিব, সিরিয়ালটাকে করে নিব ইনশাল্লাহ। তো এতটুকু সবাই বুঝতে পারছি, সবাই বন্ধুরা বুঝতে পারছি? বুঝছি। সবাই যদি Yes. বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী স্টেজে যাইতে পারি। ঠিক আছে, আমরা পরবর্তীতে দরকার হইলে ক্লাসের শেষ পর্যায়ে আমরা আবারও পুনরায় এই অংশটাকে রিপিট করব। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, ট্রেন্স প্র্যাকটিস করতে হবে। পারবো না আমরা ইনশাল্লাহ? পারবো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। হ্যাঁ ইনশাল্লাহ পারতে হবে, হ্যাঁ পারতে হবে, পারতে হবে, পারতে হবে, হ্যাঁ ওকে। তো এখানে আমরা যদি বিষয়টাকে একটু ছোট করে দিই, একটু ছোট করে দিই তাহলে এটা আরো বেশি সহজে এখানেই হবে। একটু একটু ছোট করে দিই, এক পেজে চলে আসবে, হ্যাঁ এক পেজে চলে আসছে। এক পেজে চলে আসলে এখান থেকে আমি এই অংশটুকু আপনাদের দেই, দ্য কার্স ড্রাইভেন কি হবে, গাড়িগুলোকে চালানো হয়, প্লুরাল, এগুলা কি হবে, এগুলা কি হবে, প্লুরাল। ফুল। প্লুরাল কি পারবেন আপনারা, না আমি করে দিব, করে দিব?
প্লুরাল দরকার হলে আরেকদিন স্যার একটা করেন, বিষয় সমস্যা নাই। প্লুরাল হলো কার্স, গাড়িগুলোকে কি করা হয়, গাড়িগুলোকে, চালানো হয় হ্যাঁ, আর তাহলে দ্য ড্রিভেন কার্স আর হবে, দ্য কার্স আর ড্রাইভেন, দ্য আর ড্রাইভেন thieves আর অ্যারেস্টেড, দ্য হাউসেস আর পেইন্টেড। ঠিক আছে, প্রিন্টেড আর হবে, সবার সাথে আর ওয়ার হবে। এখানে কি হবে, আর ওয়ার, আর ওয়ার, where আর ওয়ার। ঠিক আছে, আমি প্রয়োজন একটা ই বানাইতে পারি, এখানে আপনাকে এইভাবে লিখে দিতে পারি, আর ওয়ার, আর পরের বার লিখে দিতে পারি উইল বি। আর ওয়ার কি, আর ওয়ার লিখে দিলাম, এখানে আর ওয়ার লিখে দিলাম, তাহলে আপনার জন্য বিষয়টা আরো সহজ হয়ে গেল না, আরো সহজ হয়ে জি গেল স্যার না? ঠিক আছে, মানে এটা প্লুরাল, মনে থাকবে। তাহলে এই যে একটা জি ফরম্যাট আমি দেখাইলাম, একটা স্ক্রিনশট মেরে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নেন, এই যে স্ক্রিনশট দেন এখানে, এই জায়গায় একটা স্ক্রিনশট। আমার স্ক্রিনশট এখন হবে না, কারণ আমি জুমে আছি, জুমে থাকা অবস্থায় স্ক্রিনশট হবে না। ঠিক আছে, একটা স্ক্রিনশট দেন। নিশ্চয়ই স্যার আচ্ছা, স্ক্রিনশট আরো সহজ হবে, সুন্দর হবে, আমি যদি এখন দেখাই। আপনি এখন স্ক্রিনশট মারেন, ধরেন এই যে এখন এখন এটা সরাই দিই, এটা সরাই দিলে, হ্যাঁ, এখন স্ক্রিনশট মারেন, পারছেন? জি স্যার ওকে ওকে, ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে এখন স্ক্রিনশট ক্লিয়ার হয়েছে, স্ক্রিনশটটা গ্রুপে শেয়ার করে দেন, গ্রুপে কি শেয়ার করে যায়? আচ্ছা যাই হোক, তাহলে এতটুকু আমরা ইনশাল্লাহ সবাই বুঝতে পারছি, তাই না বন্ধুরা? পারছি? তাহলে চলেন এখন আমরা একটু অ্যাডভান্স পর্যায়ে যাই। এখন রিডিং থেকে পড়ে পড়ে এই প্যাসিভ ভয়েসটাকে বোঝার চেষ্টা করি, কিভাবে রিডিং থেকে পড়ে পড়ে প্যাসিভ ভয়েস শিখতে হবে। ওকে, শর্ট রিডিং প্যাসেজ সবার আমার মনে হয় এটা বোঝা যাবে, বুঝতে পারবে। তো প্রথমত প্রথম বাক্যটা দেখি। সায়েন্স এক্সিবিশন, এক্সিবিশন মানে হচ্ছে কি, সায়েন্সের যে কি হয়, সায়েন্সের কি হয়, সায়েন্সের যেই আপনার যে প্রদর্শনী স্যার প্রদর্শনীগুলো হয়, সায়েন্সের যে প্রদর্শনীগুলো আছে, বিজ্ঞান মেলা বলতে পারেন। সায়েন্স এক্সিবিশন, এক্সিবিশন মানে কি, বিজ্ঞান মেলা। তাহলে আ সায়েন্স এক্সিবিশন, এক্সিবিশন ওয়াজ ওয়াজ হেল্ড হেল্ড এট দ্য কমিউনিটি সেন্টার লাস্ট ফ্রাইডে। ভার্বকে ওয়াজ এবং ওয়াজ হেল্ড, হেল্ড ওয়াজ এবং হেল্ড, তাহলে ওয়াজ টু বি ভার্ব, ভি3 কি, এটা কি টু বি ভার্ব না বলেন? টু বি ভার্ব, জি জি টু বি ভার্বের পাস্ট, তাই না? জি আচ্ছা, এখন পরবর্তী যে ভার্বটা আছে সেটা কোন ফর্মে আছে, ভার্বের, পাস্ট ভার্বের ভি পার্টিসিপেট থ্রি ফর্মে আছে না, ভি3 ফর্মে আছে না? যেহেতু এটা পাস্ট ভার্ব, হেল্ড তাহলে ঘটনা কি প্রেজেন্টের না পাস্টের? পাস্টের। পাঁচটা পাস্টে তাহলে পাস্টে আচ্ছা, সায়েন্স এক্সিবিশন কি একটা না অনেকগুলা? একটা একটা একটা, একটা সিঙ্গুলার। তাহলে বিজ্ঞান মেলা, একটা বিজ্ঞান মেলা, আবার আর্টিকেলও আছে, একটা বিজ্ঞান মেলা ওয়াজ মানে প্যাসিভ, তাহলে একটা বিজ্ঞান মেলা, মেলাকে কি বলবো, একটা বিজ্ঞান মেলাকে, ঠিক আছে, বা একটা বিজ্ঞান মেলা র বিশিষ্ট হয়, মেলার কি করা হয়েছে, হেল্ড মানে আয়োজন করা, ওয়াজ হেল্ড মানে কি, তাহলে একটা বিজ্ঞান মেলার আয়োজন হয়েছিল করা হয়েছিল। কি হবে, জি একটা বিজ্ঞান মেলার একটা বিজ্ঞান আয়োজন মেলা করা, আয়োজন করা হয়েছিল আয়োজন করা আয়োজন করা হয়েছিল হয়েছিল। আচ্ছা, আচ্ছা কোথায় হয়েছিল, এট দ্য কমিউনিটি এট দ্য সেন্টার। কমিউনিটি একটা, সেন্টার এট মানে লাস্ট প্রিপজিশন, ফ্রাইডে কোন একটা স্থান, ছোট স্থান বুঝাইতে এট হয়। কোথায় হয়েছিল, একটা কমিউনিটি কমিউনিটি সেন্টারে। সেন্টার কখন হয়েছিল, লাস্ট লাস্ট ফ্রাইডে মানে ফ্রাইডে গত গত শুক্রবার। শুক্রবার মনে রাখতে হবে, লাস্ট বললে গত, নেক্সট বললে সামনে। যদি আমরা আগামী বলি নেক্সট ফ্রাইডে, তাহলে এটা ফিউচার টেন্সে হবে, পাস্ট টেন্সে না, মনে থাকবে। জি জি তাহলে একটা বিজ্ঞান মেলা, উল্টো দিক থেকে পড়তে হবে, একটা বিজ্ঞান মেলা গত শুক্রবারে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, হয়েছিল বুঝতে পারছি। এখন আমরা পরের জি লাইনে যাই। সেভারেল প্রজেক্ট, সেভারেল মানে কি, ভিন্ন ভিন্ন, তাই না? ভিন্ন ভিন্ন বা আলাদা, বিভিন্ন। প্রজেক্টস মানে প্রজেক্টস বলা যায়, বিভিন্ন প্রজেক্টস, অনেকগুলা কিন্তু প্রজেক্টস, খেয়াল করতেছেন? তাহলে প্রজেক্টস হচ্ছে জি গিয়ে কি, সাবজেক্ট ওয়ার্ড, প্রজেক্টস কি সাবজেক্ট ওয়ার্ড, পরে ভার্ব হলো ওয়ার ডিসপ্লেড। ওয়ার ডিসপ্লেড, ওয়ার ডিসপ্লে মানে কি, ডিসপ্লে মানে দেখানো বা প্রদর্শনী করা বা প্রদর্শিত করা, তাই না? জি তাহলে স্যার ডিসপ্লে থেকে ডিসপ্লেড, এটাও কি ভার্বের ভি3 প্লাস টু বি ভার্বের সূত্রকে মেনেছে? জি স্যার মেনেছি এটা না বুঝলে এই যে এখানে দেখেন, যখন আমরা ওয়াজ বলছি, ওয়াজ সেন্ট, পাস্ট টেন্স হয়ে গেছে এখানেও, তাহলে পাস্ট টেন্স হয়ে গেছে না? কিন্তু ওয়ার কেন হয়েছে, জি কারণ প্রজেক্ট একটা না, অনেকগুলা। প্রজেক্ট তাহলে ভিন্ন ভিন্ন অনেকগুলো প্রজেক্টস গুলোকে ওয়ার ডিসপ্লেড, প্রদর্শিত করা হয়েছিল। বাক্যটা কি হবে, ভিন্ন ভিন্ন প্রজেক্ট গুলোকে কি করা হয়েছিল, প্রদর্শিত করা হয়েছিল। ঠিক আছে, হয়েছিল কিসের দ্বারা প্রদর্শিত করা হয়েছে বা কোথায় হয়েছে, এটা এখন আর বলার বাই দরকার দ্য নাই। স্টুডেন্ট কোথায় হয়েছে এটা আর কেন বললাম না, আমরা আগের বাক্যে বলছি। এখন বলা হইলো বাই একটা প্রিপজিশন, কিসের মাধ্যমে,
বাই দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের মাধ্যমে। শিক্ষার্থীদের মাধ্যমে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট ডিসপ্লেড করা হয়েছিল বা প্রদর্শিত করা হয়েছিল। তাহলে দেখেন আমরা বাক্যটা পড়ে ফেলছি, যদি বাক্যটাকে আমরা অ্যাক্টিভ লিখতাম তাহলে লিখতাম দ্য স্টুডেন্টস, কি লিখতাম, দ্য স্টুডেন্ট স্টুডেন্টস, তারপরে এখানে লিখতাম ওয়ার, তো পাস্ট টেন্স, ডিসপ্লেডই হইতো, কি হইতো এটা, স্প্লিট ডিসপ্লেড সেভারেল প্রজেক্ট, কি লিখতাম আমরা, সেভারেল এবার প্রজেক্ট। এবার আমরা এখান থেকে একটু বুঝি অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্যটা কই তাইলে। দেখেন সাবজেক্ট চলে গেছে অবজেক্টের জায়গায়, অবজেক্ট চলে আসছে সাবজেক্টের জায়গায়। এখন এই বাক্যের অর্থ হলো ছাত্রছাত্রীরা ভিন্ন 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 প্রজেক্ট প্রদর্শিত করেছিলেন। তাহলে ছাত্ররা নিজেই কি ডিসপ্লে করেছিলেন না, করেছিলেন, জি নিজেই করেছিলেন, জি। এর জন্য এটা অ্যাক্টিভ ভয়েস, পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। যদি এখানে ডিসপ্লেড না হয়ে আমরা বলতাম ডিসপ্লেস, ডিসপ্লে যদি বলতাম তাহলে প্রেজেন্ট টেন্স হইতো, কি হইতো, প্রেজেন্ট টেন্স Present হইতো। tense। তখন এখানে ওয়ার না হয়ে এখানে কি হইতো, আর আর হইতো। is are। বুঝাইতে পারছি ব্যাপারটা ভাই? তাহলে আর জি আর ওয়ার জি। হওয়ার ব্যাপারটা মূলত কন্টিনিউয়াস এর জন্য যে চলবে তা কিন্তু না, অর্থাৎ ভয়েস চেঞ্জ শুরুই হয় টু বি ভার্ব দিয়ে, এই জন্য প্রথমটাই আপনাকে টু বি ভার্ব দিয়ে শুরু করতে হবে, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। তাহলে এই হলো গেল ব্যাপার। পরের বাক্য, ইচ মডেল ওয়াজ, ইচ মডেল ওয়াজ, ইচ মডেল মানে কি, প্রত্যেকটি, ইচ মানে প্রত্যেক প্রত্যেক, প্রত্যেকটা মডেল ওয়াজ প্রত্যেক মডেল এক্সপ্লেইনড ইন ডিটেইল, অর্থাৎ প্রত্যেকটা মডেল, এখানে সিঙ্গুলার না প্লুরাল ভার্ব, দেখি কে বলতে পারেন, সিঙ্গুলার সিঙ্গুলার স্যার, এটা সাবজেক্ট না প্লুরাল সিঙ্গুলার। সাবজেক্ট, সিঙ্গুলার স্যার, এটা সিঙ্গুলার সাবজেক্ট, কারণ ওয়াজ আছে, তাই না? জি তাহলে ওয়াজ জি এক্সপ্লেইনড মানে কি, ব্যাখ্যা করা হয়েছিল, ওয়াজ এক্সপ্লেইনড মানে কি, ব্যাখ্যা করা ব্যাখ্যা হয়েছিল। করা তাহলে হয়েছিল। প্রত্যেকটি মডেলকে আলাদা করে ব্যাখ্যা করা হয়েছিল ইন ডিটেলস, বিস্তারিত ঠিক আছে। ভাবে। ঠিক আছে, কে ব্যাখ্যা করছে, ছাত্রছাত্রীরা যে করছে, দেখেন তো ভাই, আমার কি এই বাক্যে বাই দ্য স্টুডেন্টস এই কথাটা লেখার আর প্রয়োজন আছে? জি না স্যার, উপরে আর তো এটা বইলাই দিছে প্রয়োজন স্যার। না, এটা তো উপরেই বলে দিছি। কিংবা বারবার জি যদি আপনি এটা বলেন, ছাত্রছাত্রীরা কিছু প্রজেক্ট ডিসপ্লে করছে, ছাত্রছাত্রীরা এটা ডিটেলসে বলছে, ছাত্রছাত্রীরা ভিজিটরকে প্রশ্ন করছে, ছাত্রছাত্রীরা ছবিটা দেখাইছে, বারবার একই টাইপের বাক্য হলে আপনার রাইটিং স্কিলের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা সুন্দর লাগবে না। এই জন্য কোনো একটা কন্টেন্টে আপনি এটা দেখবেন যে প্যাসিভ ভয়েসের উপস্থিতি আছে বাক্যের সৌন্দর্যের জন্য, কখনো কখনো আপনার বাক্যের সাবজেক্ট প্রায়োরিটি পায় না, এই জন্য এই সকল কারণে প্যাসিভ ভয়েস জানতে হয়, এটা আহামরি কঠিন ব্যাপার না, টেন্স জানলে সহজ। তো এটা বুঝতে পারছি আমরা। পরের বাক্য, এবার পরের বাক্য, কোয়েশ্চেন, কোয়েশ্চেন ওয়ার আস্কড বাই দ্য ভিজিটার্স অ্যান্ড অ্যান্সার্স ওয়ার গিভেন পোলাইটলি। এখানে দুইটা সেন্টেন্স একসাথে হয়েছে, দুইটা ভার্ব। প্রথম ভার্ব হলো ওয়ার আস্কড মানে জিজ্ঞেস করা হয়েছিল, এবং পরের ভার্ব হলো অ্যান্সার্স ওয়ার গিভেন, answer উত্তর দেওয়া হয়েছিল। তাহলে প্রথমে প্রশ্ন করছে কেডা, আমরা জানি না, কিন্তু আমরা বুঝে নিতেছি কারা, বাই দিয়ে লিখে দিছে, অর্থাৎ ভিজিট ভিজিটরদের visitor। দ্বারা অনেকগুলা প্রশ্ন করা হয়েছে, মানে প্রশ্নগুলো করা হচ্ছিল, করা হয়েছিল, ভিজিটররা প্রশ্ন করেছিলেন, এইভাবে বললেই হয়। ভিজিটরদের জি দ্বারা প্রশ্ন করা হয়েছিল এবং উত্তরগুলো আহ, খুবই আন্তরিকতার সাথে দেয়া হয়েছিল। ঠিক আছে, ভিজিটরদের দ্বারা প্রশ্নগুলো করা হয়েছিল এবং উত্তরটা খুবই আন্তরিকভাবে কি করা হয়েছিল, দেয়া হয়েছিল। বুঝতে পারছি। তাহলে এইভাবে বলতে পারি দর্শকদের দ্বারা অনেক প্রশ্ন করা হয়েছিল এবং উত্তরগুলো ভদ্রভাবে দেওয়া হয়েছিল বা আন্তরিকভাবে দেওয়া হয়েছিল। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই বাক্যটা কোন ধরনের সেন্টেন্স, দিস ইজ আ সিম্পল প্যাসিভ। সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা প্যাসিভের কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এন্ড দ্বারা দুইটা বাক্য যুক্ত হয়েছে, তাই না, আলাদা আলাদা জি স্যার ক্লজ, এখানে এই সকল ব্যাপারও বোঝার আছে। এটা এখন আলোচনা করব না, তাহলে অনেকের কাছে বিষয়টা কমপ্লিকেটেড লাগতে পারে। পরের বাক্য, পটেটোস মানে হলো গিয়ে আলু, পটেটোস আছে অনেকগুলা, তাইলে ওয়ার টেকেন, তাহলে পটেটোস ওয়ার Photos। টেকেন এন্ড সাম ভিডিওস ওয়ার রেকর্ডেড। পটেটোস ওয়ার টেকেন স্যার মানে photos কি, স্যার। photos ফটোগুলো নেওয়া photos। হয়েছিল। কি অনেক ছবি কি হয়ে গেছে, photos। সরি, ও সরি, পটেটো না পটোস, হ্যাঁ, ফটোস ওয়ার টেকেন। আচ্ছা, ফটোস ওয়ার টেকেন অ্যান্ড সাম ভিডিওস ওয়ার রেকর্ডেড, তাহলে ছবিগুলো নেওয়া হয়েছিল, মানে অনেকগুলা ছবি নেওয়া হয়েছিল বলতে পারেন, সমস্যা নাই, এবং অনেক ভিডিও রেকর্ড করা হয়েছিল, একই টাইপের বাক্য, আন্ডারস্ট্যান্ড, একই টাইপের বাক্য, ওয়ার টেকেন, ওয়ার টেকেন নেওয়া হয়েছিল। পরের বাক্য, এট দ্য এন্ড, এটা হলো কি একটা ফ্রেজ, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা বাক্যের সাবজেক্ট না। কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আপনি প্রশ্ন করেন এট দ্য এন্ড কখন, আপনি ভার্বকে প্রশ্ন করেন ওয়ার হ্যান্ডেড,
ওয়ার হ্যান্ডেড মানে কি? ওয়ার হ্যান্ডেড কি হবে? দেওয়া হয়েছিল। তুলে দেয়া, তুলে দেয়া বা হাতে দেয়া, হাতে দেয়া হয়েছিল। তাহলে এই যে সার্টিফিকেট গুলোকে কি করা হয়েছিল? হাতে হাতে দেয়া হয়েছিল ওভার অল দ্য পার্টিসিপেন্টস। ওভার অল দ্য পার্টিসিপেন্ট মানে কি? ওরা অংশগ্রহণকারীদের, মানে পার্টিসিপেট সকল অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারীদের হাতে হাতে সার্টিফিকেটস গুলো তুলে দেয়া হয়েছিল। এটাও প্যাসিভ। কিন্তু কখন তুলে দেয়া হয়েছিল? আপনি ভার্বকে প্রশ্ন করেন কখন, শেষে, তখন উত্তর চলে আসে এট দ্য এন্ড, at the end, একেবারে শেষে। তাহলে কখন দ্বারা কি মেনশন করা হয়? সময় না? সময় না? জি স্যার। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এবং যেহেতু এটা তিনটা ওয়ার্ড বিশিষ্ট অ্যাডভার্ব, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছি ব্যাপারটা? যদি একটা ওয়ার্ড হইতো তাহলে আমরা এটাকে কি বলতাম? জাস্ট অ্যাডভার্ব বলতাম, অ্যাডভার্ব অফ টাইম। কিন্তু এটা একটা ফ্রেজ হিসেবে অ্যাডভার্বিয়াল টাইম। আমরা চাইলে এট দ্য এন্ড এটাকে এখানে না দিয়ে পার্টিসিপেন্টস এর পরেও দিতে পারতাম। কিন্তু এটা প্রথমে কেন দিছি? এই জন্য দিছি কারণ প্রত্যেকবার লাস্টে আমরা প্রিপজিশন দিচ্ছি। একটা বাক্যে প্রথমে দিলে বিষয়ের সৌন্দর্য বিকশিত হয়। আপনার রাইটিং পার্ট দেখবে বা আইএলটিএস এর জন্য এটা খুবই ভালো, আপনার নাম্বার ইনক্রিজ করার জন্য। পরের বাক্য, দ্য এফোর্টস অফ দ্য স্টুডেন্টস ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। দ্য এফোর্ট অফ দ্য স্টুডেন্টস ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এই বাক্যের ভিতরে সাবজেক্ট কে কে বলেন তো বন্ধুরা? সাবজেক্ট কে হবে? এফোর্ট, স্টুডেন্ট এফোর্ট। স্যার। সাবজেক্ট কে হবে? দ্য এফোর্ট নাকি স্টুডেন্টস? স্টুডেন্ট স্যার। স্টুডেন্ট, এফোর্ট, আচ্ছা, এফোর্ট এখন সাবজেক্ট। আপনাদেরকে রিডিং এর একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস বলে দিই, সবার মাথায় রাখবেন। কখনো ফোর্থ। বাক্যে প্রিপজিশনের পরে আমরা সাবজেক্ট খুঁজতে যাব না, যাব না, যাব না। সব সময় যেন এটা মাথায় থাকে। বাক্যের সর্বপ্রথম নাউনই বাক্যের সাবজেক্ট হবে। এই দুইটা নিয়ম মাথায় রাখতে হবে। বাক্যের সর্বপ্রথম নাউনই বাক্যের সাবজেক্ট, প্রিপজিশনের পরে সাবজেক্ট ওয়ার্ড হয় না। তাহলে প্রথমত দেখি, দা আছে, দা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে সারা জীবন নাউন হয় এবং নাউনই বাক্যের সাবজেক্ট হয়। তাহলে প্রথম নাউন কি এটা না? এফোর্ট, দা এফোর্ট। তাহলে বাক্যটা হলো দা এফোর্টটি। এই গেল একটা। তাহলে এই নাউনকে ছাইরে আপনি পরের নাউনকে কেন ধরতে যাচ্ছেন? দ্বিতীয় যেই কারণ সেটা হলো অফ একটা প্রিপজিশন। প্রিপজিশনের পরে আপনি কোনো অবস্থাতেই কি করতে পারেন না, কোনো অবস্থাতেই আপনি সাবজেক্ট সাবজেক্ট খুলতে খুঁজতে পারে না। পারেন না। তাহলে প্রিপজিশনের একটা অবজেক্ট থাকে, মানে সে পার্সোনাল ভাবে সবসময় একটা অবজেক্ট ক্যারি করে, এটা তার বৈশিষ্ট্য। অর্থাৎ প্রিপজিশনের একটা অবজেক্ট আপনাকে দিতেই হবে, একটা নাউন, এটা পার্সোনালি ওর, মানে ওর সাথে একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে। ধরেন এটা অফ হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আপনার ছাড়া চলবে না, সৈন্যবাহিনী ছাড়া, গার্ড ছাড়া চলবে না। তাহলে ডোনাল্ড ট্রাম্পের গার্ডকে? দ্য স্টুডেন্টস। তাহলে ডোনাল্ড ট্রাম্পের গার্ডকে কেন আপনি সাবজেক্ট হিসেবে প্রথমে টানাটানি করতেছেন? ও তো আপনার দলের সদস্য না, তাই না? আপনি আপনার দলের সদস্যকে টানাটানি করেন, এটা তো তার ব্যক্তিগত অ্যাসাইনমেন্ট, ব্যক্তিগত একটা গার্ড, তাই না? অর্থাৎ প্রিপজিশনে এটা হলো বৈশিষ্ট্য। তাহলে প্রিপজিশনের পরে নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি না, মনে থাকবে। কিন্তু কখনো জি যদি স্যার। এমন হয় প্রিপজিশনের পরে আপনার নাউন পাচ্ছি না, তাহলে মনে রাখতে হবে ওই প্রিপজিশন বাক্যে আর প্রিপজিশন নাই, সে প্রিপজিশন থেকে হয়ে যাবে অ্যাডভার্ব। তখন আপনি তাকে আর প্রিপজিশন বলতেই পারবেন না, তখন তাকে বলতে হবে অ্যাডভার্ব। বুঝাইতে পারছি ব্যাপার? তাহলে জি এই স্যার। অফ প্রিপজিশন এফোর্টের সাথে স্টুডেন্টস এর একটা রিলেশন তৈরি করলো। অফ বোঝায় এর, তাহলে ছাত্র ছাত্রীদের এফোর্ট। কার এফোর্ট? ছাত্র ছাত্রীদের effort। ছাত্রছাত্রীদের আমরা এফোর্ট। চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম, স্টুডেন্টস এফোর্ট। দা, এভাবে লিখতে পারতাম, STUDENTS, স্টুডেন্টস, স্টুডেন্টস, স্টুডেন্টস। এভাবে লিখতে পারতাম, EFFORT, EFFORT, স্টুডেন্টস এফোর্ট, এভাবে লিখতে পারতাম। স্টুডেন্টস, স্টুডেন্টস এফোর্ট, স্টুডেন্টস এফোর্ট, এই যে এভাবে। অর্থাৎ আমরা যদি বাক্যটাকে লিখতাম, দ্য স্টুডেন্টস এফোর্ট ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এবার বলেন তো অফ কি আছে? জি না স্যার, এখানে তো ঠিক অপশন। আছে। অফ কিন্তু এখানে আর নাই। তাহলে সাবজেক্ট কে? দ্য স্টুডেন্টস না? জি, দ্য স্টুডেন্টস নাকি এফোর্ট? স্টুডেন্টস এফোর্ট কোনটা সাবজেক্ট এখানে? এফোর্ট। দ্য স্টুডেন্ট এফোর্ট এফোর্টটা, যেখানে হ্যাঁ। ওয়াজ আছে স্যার এখানে এখানে। এখানে আমাদের অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে, অ্যাপোস্ট্রফিটা এখানে ব্যবহার করতে হবে। এখানে অ্যাপোস্ট্রফি যুক্ত ওয়ার্ড কখনো বাক্যের সাবজেক্ট হয় না। ঠিক আছে, অ্যাপোস্ট্রফির পরে যে ওয়ার্ডটা থাকে সেটা সাবজেক্ট হয়। আমি যদি বলি মাই ফাদার্স, মানে মনে করেন আমরা বললাম মাই ফাদার্স, FATHERS, মাই ফাদার্স কি লিখলাম? মাই ফাদার্স শার্ট বা মাই ফাদার্স চাইল্ড। বলেন সাবজেক্ট কে? চাইল্ড। হুম?
চাইল্ড হবে স্যার। child, মাই ফাদার চাইল্ড ওয়াজ আ টিচার, বা কিছু একটা দিলাম, ওয়াজ ইন্টেলিজেন্ট, বা মাই ব্রাদার্স, হ্যাঁ এরকম। তাহলে এখানে চাইল্ড ছিল সাবজেক্ট, অ্যাপোস্ট্রফি যুক্ত ওয়ার্ড কখনো বাক্যের সাবজেক্ট ওয়ার্ড হয় না। এখন কথা হইলো এই জায়গার ভিতরে স্যার, তাহলে আপনি এখানে এস কেন দিলেন? আমরা স্টুডেন্টের এখানে তো এস দিতে পারবো না, অ্যাপোস্ট্রফি দিতে পারবো না, এখানে দিলে সিঙ্গুলার হয়ে যায়, তাই না? কিন্তু ছাত্রছাত্রীদের বুঝাইতে হবে, প্লুরাল বুঝাইতে হবে, তাই না? এই জন্য জি এসটা এটার ভিতরে ঢুকে যাবে, এবং পরবর্তী যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা মানে এইভাবে ইনভার্টেড কমা হয়ে এটার সাথে এইভাবে লেগে যাবে। বুঝাইতে পারছি? বুঝাইতে জি পারছি স্যার। ব্যাপারটা? যদি স্টুডেন্টস হইতো, স্টুডেন্টস এরকম, তাহলে আমরা আলাদা করে লিখতে পারতাম, তাহলে এইভাবে লেখা যায়। তাহলে আরেকটা বাক্য বলি, মাই ফাদার্স চাইল্ড না বললে আমরা এটাকে কি বলতে পারি? দ্য চাইল্ড অফ মাই ফাদার, কি বলতে পারি? দ্য চাইল্ড অফ মাই কি, এভাবে বলা যায়, ওয়াজ আ টিচার, ওয়াজ আ টিচার। বুঝাইতে পারছি ব্যাপারটা ভাই? হ্যাঁ, এভাবে বলা যাবে। তাহলে দেখেন এই দুইভাবেই আপনার আইএলটিএস আপনাকে কনফিউজ করার জন্য বাক্য দিবে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এখানে বলেন সাবজেক্ট তাহলে কে, দা ইফোর্ট নাকি স্টুডেন্টস? এফোর্ট। effort, এরপর আরো একটা ব্যাপার দেখেন, আপনি যখন স্টুডেন্ট ধরতেছেন সাবজেক্ট, স্টুডেন্টস তো প্লুরাল, তাহলে ওয়াজ হয়েছে কেন? জি স্যার। ওয়াজ ওইটাই তো হওয়ার কথা না, তাই না? ওয়ার ওয়ার হবে। জি হওয়ার জি। কথা, ওয়ার হইলো না কেন? কারণ সাবজেক্ট তো ইফোর্ট, একটা ইফোর্ট। তাহলে ছাত্রছাত্রীদের যে ইফোর্ট ছিল সেটা ছিল হাইলি অ্যাপ্রিসিয়েটেড। হাইলি অ্যাপ্রিসিয়েটেড মানে কি? অনেক প্রশংসিত, অনেক প্রশংসিত, ঠিক আছে? হাইলি এখানে একটা অ্যাডভার্ব, এটা কি হাইলি ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেমনে বুঝলাম? যেমন আমি বললাম স্মার্ট, মানে সুদর্শন, হি জি ইজ স্যার। অ্যান স্মার্ট বয়, ইউ আর অ্যান স্মার্ট বয়, তুমি একজন সুদর্শন বালক। ঠিক আছে, কিন্তু স্মার্টলি বলার সাথে সাথে সুদর্শন ভাবে, ভাবে যুক্ত হয়ে যাবে, তাহলে হাইলি অ্যাপ্রিসিয়েটেড, খুবই, কিভাবে আপনার ধরা ধরা যায়, প্রচেষ্টা সবার দ্বারা প্রশংসিত হয়েছিল, সবার দ্বারা, ওকে, খুবই সুন্দরভাবে। ওকে, তো এই হলো গিয়ে পুরো প্যাসিভ ভয়েসের সিচুয়েশন। তাহলে দেখা গেল প্রত্যেকটা বাক্যে ভার্ব ব্যবহার হয়েছে, ওয়াজ হেল্ড, উদযাপিত হয়েছিল, ওয়ার ডিসপ্লেড, প্রদর্শন করা হয়েছিল, ওয়ার এক্সপ্লেইনড, ব্যাখ্যা করা হয়েছিল, ওয়ার আস্কড, আপনার কি জিজ্ঞেস করা হয়েছিল, ওয়ার গিভেন দেওয়া হয়েছিল, ওয়ার টেকেন নেওয়া হয়েছিল, ওয়ার রেকর্ডেড রেকর্ড করা হয়েছিল, ওয়ার হ্যান্ডেড ওভার সবার হাতে হাতে দেওয়া হয়েছিল, ওয়ার অ্যাপ্রিসিয়েটেড প্রশংসিত করা হয়েছিল। প্রশংসিত হয়েছিল। তাহলে আমরা উপরে এখানে এটার ইউজ দেখলাম, প্র্যাকটিস দেখলাম, এবং নিচে প্র্যাকটিক্যালি এটার একটা ব্যবহার দেখলাম। দেখছেন কত সহজভাবে আমরা প্যাসিভ ভয়েসকে শিখে ফেললাম। ওকে, এইভাবে আপনাকে প্যাসিভ ভয়েস স্টাডি করতে হবে। দুইভাবেই করা যায়, এইভাবেও আপনি স্মার্টলি করবেন, এবং এইভাবে রিডিং প্যাসেজ নিয়মিত প্র্যাকটিস করবেন। রিডিং প্যাসেজ প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের যেই প্র্যাকটিস গ্রুপটা আছে, ওই প্র্যাকটিস গ্রুপে আমি আপনাদেরকে একটা রিডিং প্যাসেজ দিয়ে দিব, রিডিং প্র্যাকটিস করার জন্য একটা প্র্যাকটিস শিট দিয়ে দিব। ঠিক আছে, এই এখানে আপনাদের হ্যাঁ একটা প্র্যাকটিস শিট দিয়ে দিব, না ওখান থেকে আপনারা এটা প্র্যাকটিস করবেন। ওকে, মনে থাকবে? জি, জি, আচ্ছা, তো ওভারঅল এই আজকের প্যাসিভ ক্লাসটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা? কেমন লাগছে? খুবই ভালো লাগছে স্যার। ওকে, ভেরি গুড। তো প্যাসিভের যে অন্যান্য রুলস গুলো আছে, এই এখান থেকে একটু দেখে নিবেন যে প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট টেন্সে কেমনে বাক্য হয়। আমরা এম ইজারের পরে ভি থ্রি দিব, তারপরে পাস্ট টেন্সে কেমনে বাক্য হবে, ওয়াজ ওয়ারের পরে ভি থ্রি was হবে, ফিউচার টেন্সে VCD, কি হবে, উইল বি এর VB পরে ভি plus থ্রি VCD, হবে, কন্টিনিউয়াস টেন্সে বিইং এর পরে ভি থ্রি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কি হবে, এম ইজ আর এর পরে বিইং হয়ে ভি থ্রি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ওয়াজ ওয়ার দিয়ে তারপরে বিইং দিয়ে ভি থ্রি দিব, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা উইল বি দিয়ে বিইং দিয়ে ভি will থ্রি be দিব। doing. ঠিক আছে, ভি থ্রি দিব, এটা যেন মাথায় থাকে। ওকে, মনে থাকবে? আচ্ছা জি ঠিক স্যার। আছে, তারপরে আর যে ব্যাপারটা আছে এখানে, আমরা ওই পারফেক্ট টেন্সে কিভাবে বাক্যগুলো গঠন করব, পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বিন দিয়ে ভি থ্রি দিব, ঠিক আছে, হ্যাড বিন দিয়ে ভি থ্রি দিব, এইভাবে বাক্যগুলোতে পারফেক্ট টেন্সে আমরা অ্যাপ্লাই করব। ওকে, এটা যেন মাথায় থাকে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, তো আজকে এতটুকুই থাকতেছে তাহলে। আর যারা অনলাইন থেকে আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, তারা যদি আমাদের সাথে যুক্ত থেকে এইভাবে ইংলিশ শিখতে চান, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আজকে ক্লাসে এতটুকুই থাকতেছে। ক্লাসটা ইউটিউব চ্যানেলে যাবে, চমৎকার হয়েছে, ক্লাসটা সংক্ষিপ্ত হয়েছে। তো সবার জন্য শুভকামনা থাকছে। এইভাবে ক্রিয়েটিভ ইংলিশ প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ক্রিয়েটিভ ইংলিশ উইথ সাইদুর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।